আমার স্বামী আমাদের 18 বছর ছেলে হৃদয়কে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ঠিক 1 বছর পর হৃদয় ফিরে এলো কোলে একটি নবজাতক শিশুকে নিয়ে। আর তার বাবার সম্পর্কে সে যে সত্য প্রকাশ করলো তা শুনে আমার বুকের ভেতরটা যেন থমকে গেল। মিস্টার ইয়াসিন আর আমার বিয়ে হয়েছিল 23 বছর আগে। বাইরের মানুষের চোখে তিনি ছিলেন একজন শান্ত, দায়িত্বশীল এবং সম্মানিত মানুষ। সবাই তাকে আদর্শ স্বামী ও সফল বাবা বলেই জানতো। কিন্তু আমাদের বাড়ির দরজা বন্ধ হয়ে গেলই তার অন্য এক চেহারায় প্রকাশ পেতে। তিনি বিশ্বাস করতেন ছেলেদের প্রতি দয়া বা অতিরিক্ত স্নেহ দেখানো মানেই তাদের দুর্বল করে তোলা। হৃদয়ের 18তম জন্মদিনের পরে সকলেই তিনি কঠোর গলায় বললেন, এবার আমাদের ছেলে বাস্তব পৃথিবীটা কিভাবে চলে সেটা শিখবে। সেই দিন হৃদয় এখনও পায়জামা পরে রান্নাঘরে টেবিলে বসেছিল। ঠিক তখনই তার বাবা একটি গুটিয়ে রাখা ড্রাভেল ব্যাগ এনে তার পাশে ফেলে দিলেন। আজ দুপুরের 12টার মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমার হাত থেকে চশমাটা পিছলে কফির কাপ পড়ে গেল। আমি হতভম্ব হয়ে বললাম, মিস্টার ইয়াসিন, তুমি এটা করতে পারো না। এখন ও আমাদের সন্তান। তিনি নির্বিকারভাবে উত্তর দিলেন, আইনের চোখে সে এখন প্রাপ্তবয়স্ক। একজন পূর্ণবয়স্ক মানুষের সারা জীবন মায়ের আঁচলের নিচে লুকিয়ে থাকতে পারে না। হৃদয়ের চোখ দুটো কান্নায় ফুলে উঠছিল, কিন্তু তার কণ্ঠে কোনো আবেগ ছিল না। সে শুধু শান্ত সুরে বলল, আমি তোমাদের কাউকে কোনোদিন ক্ষমা করব না। তার কথাগুলো যেন ধারালো ছুরির মতো আমার বুকের ভিতর বিদ্ধ হলো। আমি দুজনের মাঝখানে দাঁড়িয়ে মিস্টার ইয়াসিনকে অনেক অনুরোধ করলাম যেন তিনি নিজের সিদ্ধান্ত বদলান, কিন্তু তিনি এক চুলও নরম হলো না। তারপর আমি হৃদয়ের হাত ধরে বললাম, বাবা একটু অপেক্ষা করো, আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করার চেষ্টা করছি। কিন্তু হৃদয় ধীরে ধীরে নিজের হাতটা আমার হাতে থেকে সরিয়ে নিল। তারপর ব্যাগটা কাঁধে তুলে এবারও পেছনে না তাকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সেদিনের পর পুরো একটা বছর আমি প্রতি সপ্তাহে তাকে ফোন করেছি, প্রায় প্রতি রাতেই তাকে বার্তা পাঠিয়েছি, বারবার ক্ষমা চেয়েছি, শুধু জানতে চেয়েছি সে নিরাপদে আছে কিনা। কিন্তু হৃদয় এবারের জন্য আমার ফোন ধরেনি, কেন বার্তাও উত্তর দেয়নি। অন্যদিকে মিস্টার ইয়াসিনের মধ্যে বিন্দুমাত্র পার্থক্যবোধ ছিল না। তিনি প্রায়ই বলতেন, যদি সে নিজের যোগ্যতায় বাঁচতে না পারে তাহলে সে আমার ধারণ চেয়েও দুর্বল। গত বৃহস্পতিবার বিকেলে মিস্টার ইয়াসিন অফিসে থাকাকালীন হঠাৎ আমাদের বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে আমার হাঁটু যেন ভেঙে পড়ার উপক্রম হলো। দরজার সামনে দাঁড়িয়ে আছে হৃদয়। আগের চেয়েও অনেক শুকিয়ে গেছে সে। চোখের নিচে গভীর কালো দাগ, বৃষ্টির পানিতে তার চুল ভিজে একাকার। কোটের কাঁধ বয়ে টিপ টিপ করে পানি পড়ছে। এক হাতে সে হাসপাতালের কম্বল শক্ত করে জড়ানো একটি নবজাতক শিশুকে ধরে আছে, অন্য হাতে একটি পুরনো জীর্ণ সুটকেস। আমি কাঁপা গলায় বললাম, হৃদয়, তুই কোথায় ছিলে এতদিন? আর এই শিশুটি কার? তার হাতে একটাই কাপ ছিল যে কম্বল কিনারাটা শিশুটির গালে বারবার লেগে যাচ্ছিল। সে অসহায় কণ্ঠে বলল, মা প্লিজ, আগে আমাকে ভেতরে আসতে দাও। আমি সঙ্গে সঙ্গে সরে দাঁড়ালাম। হৃদয় ঘরে ঢুকেই আমি দরজা বন্ধ করতে তালা লাগিয়ে দিলাম। তারপর সে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা বাবাকে বলো না যে আমি এখানে এসেছি।
আমার মাথার ভেতর অসংখ্য প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। আমি অবাক হয়ে বললাম, কি বলবেন না যে তুমি এটা নবজাতক শিশুকে নিয়ে বাড়ি ফিরছো? আমার কথা শুনে হৃদয় এমনভাবে কাঁপছিল যে আমি তাকে চর মেরেছি। আমার শিশু মুহূর্তের মধ্যে তার ক্লান্ত মুখ তীব্র রেগে সব ফুটে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, মা, তুমি যার সঙ্গে এত বছর ধরে সংসার করছো সেই মানুষটা আসলে কি? তার সম্পর্ক তোমার কোনো ধারণাই নেই। আমার বুকের ভেতর হঠাৎ বরফ শীতল একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই হৃদয় খুব যত্ন করে নবজাতক শিশুকে আমার কোলে তুলে দিল। তারপর ধীরে ধীরে ঘরে বসার ঘরের মেঝেতে বসে পুরনো সুটকেসটা নিজের দিকে টেনে নিলাম। তার কাঁপতে থাকা আঙ্গুল দিয়ে তালা খুলল, ধীরে ধীরে ঢাকনাটা উপরে তুলল, আর সুটকেসের ভেতরে লুকিয়ে থাকা জিনিসগুলো দেখার সঙ্গে সঙ্গে আমি আতঙ্ক চিৎকার করে উঠলাম। আমি চিৎকার করে ঘরের নিস্তব্ধতা মুহূর্তের মধ্যে ভেঙে গেল। বুকের ভেতর ধুকপুক শব্দ এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল পুরো বাড়িটাই যেন কেঁপে উঠছে। কাঁপা হাতে আমি শিশুকে আর শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম। ও তখনও নিশ্চিন্ত ঘুমিয়ে আছে, যে ওই পৃথিবীর কোনো অশান্তি তাকে স্পর্শ করতে পারেনি। কিন্তু আমার চোখে তখন স্থির হয়ে আছে হৃদয়ের সামনে খোলা সেই পুরনো সুটকেসের দিকে। ভেতরে ছিল অসংখ্য কাগজপত্র, কিছু পুরনো ছবি, হাসপাতালের ফাইল, জন্ম সন্ধান, আর একটি মোটা দামি রঙের খামের ওপর বড় বড় অক্ষরে লেখা, যদি আমার কিছু হয়ে যায় তাহলে এটা শুধু হৃদয় পাবে। নিচে স্বাক্ষর করা ছিল একটি নারীর নাম, যা আমি আগে কখনো শুনিনি। সেই নামের পাশে আরেকটি পরিচিত স্বাক্ষর। চোখ দেখে আমার নিঃশ্বাস আটকে গেল। সেটি ছিল আমার স্বামী মিস্টার ইয়াসিনের স্বাক্ষর। আমি অবিশ্বাসের চোখে হৃদয়ের দিকে তাকালাম। মনে হচ্ছিল আমার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি যেন 1 বছরের মধ্যে বহু বছরের কষ্ট একে বয়ে শুনে এনেছে। আমি কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, এগুলো কি হৃদয়? তোমার বাবার স্বাক্ষর এখানে কেন? হৃদয় মাথা নিচু করে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর গভীর শ্বাস নিয়ে বলল, মা, আজ আমি যা বলবো সেটা শুনে হয়তো তুমি আমাকে বিশ্বাসই করবে না, কিন্তু আমি মিথ্যা বলছি না। গত 1 বছরে আমি শুধু নিজের জীবন নিয়ে লড়াই করিনি, এমন কিছু সত্যের মুখোমুখি হয়েছি যা জানার পর আমার নিজের বাবাকে বাবা বলে ডাকতেও ঘৃণা হয়। তার কথাগুলো আমার বুকের ভেতর কাটার মতো বিঁধতে লাগলো। আমি শিশুটির দিকে তাকিয়ে আবার বললাম, কিন্তু এই শিশুটি ওকে? হৃদয় শিশুটির ছোট মুখটির দিকে একবার তাকিয়ে খুব ধীরে উত্তর দিল, ওর নাম এখনো রাখা হয়নি। ওর মা আর বেঁচে নেই। 3 দিন আগে হাসপাতালে মারা গেছেন। মৃত্যুর আগে তিনি আমার হাতে এই শিশুটিকে তুলে দিয়ে বলেছিলেন, যাই হোক না কেন যেন আমি ওকে নিরাপদে রাখি। আর এই খামটা আমাকে দিয়ে বলেছিলেন, সব উত্তর এর ভিতরে আছে। আমি বিস্ময়ে ব্যস্তব্য হয়ে গেলাম। আমার মনে হাজারো প্রশ্ন জন্ম নিতে লাগলো। একজন অচেনা নারী কেন আমার ছেলে হতে নিজের সন্তান তুলে দেবেন? আর সেই ঘটনার সঙ্গে মিস্টার ইয়াসিনের সম্পর্কই বা কী? আমি এই খামটা খুলতে চাইলে হৃদয় তাড়াতাড়ি আমার হাত চেপে ধরে বলল, না মা, আগে আমাকে সব বলতে দাও, না হলে তুমি শুধু কাগজগুলো দেখে ভুল বুঝবে। পুরো ঘটনা না জানলে কিছুই বোঝা যাবে না। আমি ধীরে ধীরে সোফায় বসে পড়লাম। শিশুটি হালকা নড়ে চড়ে উঠতেই আমি ওর গায়ের কম্বলটা ঠিক করে দিলাম। বাইরে তখনও টিপ টিপ বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির শব্দ যেন ঘরের ভেতরে ভারী নীরবতা আবারও গভীর করে তুলেছিল। হৃদয় জানালার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলতে শুরু করলো, যেই দিন বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন সেই দিন রাতে আমার কাছে মাত্র
কয়েকশো টাকা ছিল। থাক, কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। প্রথমে কয়েক রাত বাস স্ট্যান্ডে কাটিয়েছি, তারপর গ্যারেজে কাজ পাই। সারাদিন গাড়ি ধুই আর গ্যারেজে এক কোণে ঘুমাতাম। আমি অনেকবার তোমার ফোন দেখেছি, মেসেজ পড়েছি, কিন্তু ফিরে আসার সায় পাইনি, কারণ আমি জানতাম আমি ফিরলে বাবা আবার আমাকে অপমান করবে। আমি চোখের জল লুকানোর চেষ্টা করেও পারলাম না। হৃদয় মৃদু এসে বলল, মা, তোমার ওপর আমার কোনো রাগ ছিল না, শুধু চেয়েছিলাম একদিন নিজের পায়ে দাঁড়িয়ে তোমার সামনে ফিরবো, কিন্তু ভাগ্যে আমার জন্য অন্য কিছু লেখা রেখেছিল। সে থমকে এক গ্লাস পানি খেলো, তারপর আবার বলতে শুরু করলো, প্রায় 6 মাস আগে গ্যারেজে একটি মেয়ে এসেছিল, খুব অসুস্থ ছিল। ওর নাম ছিল মেহেরিন। প্রথম দিন থেকেই বুঝেছিলাম ও গভীর ভয় নিয়ে বেঁচে আছে। কেউ যেন ওকে অনুশাসন করেছে। অনেক অনুরোধ করার পর একদিন ও আমাকে সব খুলে বলল। তখনই প্রথমে আমি এমন একটা নাম শুনি যা আমার পৃথিবীটা বদলে দেয়। সেই নামটা মিস্টার ইয়াসিন। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, দাঁড়িয়ে পড়ে বললাম, অসম্ভব, তোমার বাবা এমন কিছু করতে পারে না। হৃদয় আমার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, আমিও প্রথমে তাই ভাবছি, কিন্তু তারপর এক কোণে প্রমাণগুলো সামনে আসতে লাগলো। হাসপাতালের নাথি, ব্যাংকের কাগজ, পুরনো ছবি আর সেই নারীর ডায়েরি, সব কিছু এক মানুষের দিকে ঈর্ষিঙ্গ করেছি। মা, তুমি যাকে এত বছর ধরে স্বয়ং সম্মানিত মানুষ বলে বিশ্বাস করে এসেছো, তিনি বহু বছর ধরে এমন একটি জীবন লুকিয়ে রেখেছে যা কথা তুমি কল্পনাও করতে পারবে না। ঠিক তখনই হঠাৎ বাইরে একটি গাড়ি এসে থামার শব্দ শোনা গেল। আমি পর্দার ফাঁক দিয়ে তাকাতেই দেখলাম মিস্টার ইয়াসিনের গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। আমার বুকের ভেতরটা আবার ধুক করে উঠল। হৃদয়ের জানালার দিকে তাকিয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে দ্রুত সুটকেসের সব কাগজপত্র আবার ভেতরে ভরে তালা লাগিয়ে দিয়ে তারপর ফিসফিস করে বলল, মা, প্লিজ এক্ষুনি বাবাকে কিছু বলো না। তিনি যদি বুঝতে পারেন আমি সব জেনে গিয়েছি, তাহলে শুধু আমি নয়, এই শিশুটিও নিরাপদ থাকবে না। পরের মুহূর্তেই সদর দরজার বাইরে পরিস্থিত কণ্ঠে এসে ভেসে এলো, দরজা খোলা, আজ এত দেরি কেন? আমি একদিকে কোলে ঘুমন্ত নবজাত, অন্যদিকে 1 বছর পর ফিরে আসা ছেলেকে নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। দরজার ওপাশে আমার স্বামী আর দরজার এপাশে এমন এক সত্য যা হয়তো আমাদের পুরো পরিবারকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছে। দরজার ওপাশ থেকে আবারও মিস্টার ইয়াসিনের কণ্ঠ ভেসে এলো, এবার আগের চেয়েও আরও কঠোর। দরজা খুলতে এত দেরি হচ্ছে কেন? আমার পুরো শরীর কাঁপছিল, মনে হচ্ছিল হৃদয়কে এত বছর পর ফিরে পাওয়ার আনন্দের সঙ্গে সঙ্গে কোনো অজানা ভয় আমার চারপাশকে ঘিরে ধরছে। হৃদয় দ্রুত সুটকেস তুলে নিয়ে ফিসফিস করে বলল, মা, আমাকে কোথাও লুকিয়ে রাখো প্লিজ। বাবা যদি এখন আমাকে দেখে তাহলে সব শেষ হয়ে যাবে। আমি এক মুহূর্তে দেরি করলাম না, তাকে নিয়ে রান্নাঘরের পাশে ছোট সেটের রুমে ঢুকিয়ে দিলাম। সুটকেসটা এক পুরোনো আলমারির পেছনে রেখে দরজাটা ভেতর থেকে টেনে দিলাম। শিশুটিকে তখনও আমি বুকে জড়িয়ে রেখেছি। ওর ছোট নিঃশ্বাসের উৎঙ্গা আমাকে যেন শক্ত করার সাহস দিচ্ছিল। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে সদর দরজার তালা খুললাম। দরজা খুলতে মিস্টার ইয়াসিন ভেতরে ঢুকে বিরক্ত গলায় বলল, এতক্ষণ লাগলো কেন? ফোনও ধরছিলে না। আমি কিছু বলার আগেই তার চোখ আমার কোলে থাকা নবজাতক শিশুটির দিকে এগিয়ে থামলো। মুহূর্তেই তার মুখের রং বদলে গেল, চোখের মনি অস্বাভাবিকভাবে বড় হয়ে উঠল, ঠোঁট কেঁপে উঠল। কিন্তু পরের মুহূর্তেই তিনি নিজেকে সামলে নিয়ে অবাক হয়ে ভান করে বলল, এই বাচ্চা কার?
আমি এই উত্তর দেওয়ার আগেই তিনি এক পা এগিয়ে এসে শিশুটির মুখের দিকে গভীরভাবে তাকালেন। সে দৃষ্টি বিস্ময়ের চেয়ে ভয়ের ছাপ বেশি ছিল। এত বছর সংসার করে আমি আমার স্ত্রীর মুখে প্রতিটি অভব্যিত্ব চিনে গিয়েছিলাম। আমি স্পষ্ট বুঝতে পারলাম তিনি এই শিশুটিকে প্রথমবার দেখছেন না। আমি শান্ত গলায় বললাম, এই অতিথির বাচ্চা কিছুক্ষণের জন্য রেখে গেছে। কথাটা বলে নিজের কণ্ঠ কাঁপনে আমি লুকাতে পারলাম না। মিস্টার ইয়াসিন আমার চোখের দিকে তাকিয়ে রইল, যেন বুঝতে চাইছেন আমি মিথ্যা বলছি কিনা। তারপর হঠাৎ জিজ্ঞাসা করলেন, আজ বাড়িতে কেউ এসেছিল? প্রশ্ন শুনে আমার বুক ধক করে উঠল। আমি যতটা সম্ভব স্বাভাবিকভাবে মাথা নেড়ে বললাম, না তো। কেন? তিনি কোনো উত্তর দিলেন না, বরং ধীরে ধীরে পুরো বাসার ঘরের দিকে তাকাতে লাগলো। তার সেই অনুশোচনীয় চোখ দেখে মনে হচ্ছিল তিনি কাউকে খুঁজছেন। কয়েক সেকেন্ড পর তিনি আবার বললেন, আজ ফিরে এক অদ্ভুত ফোন এসেছিল। ও একজন অতীত কখনো চাপা থাকে না। কথাটা বলে তিনি আমার প্রতিক্রিয়া লক্ষ্য করতে লাগলো। আমি নীরব থাকলাম, কিন্তু মিস্টার ভেতরে লুকিয়ে থাকা কথা ভাবতে আমার নিঃশ্বাস আটকে আসছিল। ঠিক তখনই শিশুটি হালকা কান্না শুরু করলো। আমি তাকে বদলাতে লাগলাম। আশ্চর্য বিষয়, শিশুটির কান্না শুনে মিস্টার ইয়াসিনের মুখ আবারও সেই অস্থিরত্ব ফিরে এলো। তিনি হাত বাড়িয়ে বললেন, দাওয়া, আমি একটু কোলে নিই। আমার ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। অজানা এক অনুভূতি আমাকে বাধা দিল। আমি শিশুটিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বললাম, না, দরকার নেই, ও এক্ষুনি ঘুমিয়ে পড়বে। আমার এই আচরণে তিনি কিছুটা বিরক্ত হলেন, কিন্তু জোর করলেন না। কিছুক্ষণ পর তিনি নিজের ঘরের দিকে চলে গেলেন। দরজা বন্ধ হওয়ার শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি দৌড়ে সেটের রুমের দরজা খুললাম। হৃদয় ঘেমে ভিজে গেছে। সে ধীরে ধীরে বাইরে এসে ফিসফিস করে বলল, দেখো তো, শিশুটিকে দেখেই বাবার মুখ বদলে গিয়েছিল, কারণ তিনি ওকে চিনছে। আমি অবাক হয়ে বললাম, তুই কি বলতে চাস? এই শিশুর সঙ্গে তোর বাবার সম্পর্ক কি? হৃদয় গভীর নিঃশ্বাস নিয়ে সেটা সুটকেস থেকে একটি পুরনো ছবি বের করলো। ছবিতে দেখা যাচ্ছে অনেক বছর আগের একটি পারিবারিক অনুষ্ঠানে একজন তরুণী হাসি মুখে দাঁড়িয়ে আছেন, আর তার পাশে দাঁড়িয়ে আছেন মিস্টার ইয়াসিন। কিন্তু ছবিতে যেটা দেখে আমার হাত কেঁপে উঠল তা হলো মিস্টার ইয়াসিনের হাত সেই নারীর কাঁধে এমনভাবে রাখা, যা কোনো সাধারণত পরিস্থিতি মানুষের ভাগ্যে নয়। আমি ছবিটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, এই মেয়েটি কে? হৃদয় উত্তর দিল, এই নারীর নাম মেহেরিনের মা সাবিহা। বহু বছর আগে বাবা তাকে সবাইকে লুকিয়ে রেখেছিলেন, আর এই শিশুটিও সে এক মুহূর্তেই থমে আমার চোখের দিকে তাকালো। এই শিশুটির জন্মের সঙ্গে বাবার অতীতে তো এমন এক গোপন রহস্য জড়িয়ে আছে, যা প্রকাশ পেলে শুধু আমাদের পরিবারই নয়, আবারও অনেক মানুষ জীবন ল্যাপটেট হয়ে যাবে। আমি যেন আর নিজের শরীরের ভর ধরে রাখতে পারছিলাম না। মাথা করে সোফায় বসে পড়লাম। এতদিন যে মানুষটাকে নিঃশর্তে বিশ্বাস করেছি, সে তার সম্পর্ক একের পর এক সামনে এমন তথ্য সামনে আছে যা বিশ্বাস করা অসম্ভব। আমি সবচেয়ে বড় প্রশ্ন এখনো উত্তর হয়নি, রয়ে গেল, মেহেরিনকে সে কিভাবে মারা গেল, আর মৃত্যুর আগে কেন নিজের সন্তানকে হৃদয়ের হাতে তুলে দিল। ঠিক তখনই মিস্টার ইয়াসিনের ঘরের দরজা আবার খুলে গেল। তার ভারী পায়ের শব্দ ধীরে ধীরে বসার ঘরের দিকে এগিয়ে আসতে লাগলো। হৃদয় বিদ্যুৎ গতিতে ছবিটা আবার সুটকেসে ঢুকিয়ে দিল, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে একটি ছোট কাগজ মেঝেতে পড়ে গেল। কাগজটির ওপর বড় অক্ষরে লেখা, সিল এন্ডেড পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন, মিস্টার ইয়াসিন। ঠিক সেই মুহূর্তেই বসার ঘরে এসে দাঁড়ালেন।
তার দৃষ্টি সোজা গিয়ে পড়ল মেঝে পড়ে থাকা কাগজটির ওপর। চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।